চালের বাজার স্বাভাবিক হতে আমন ধান ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। নতুন চাল এলেই দাম কমবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। দুপুরে খাদ্য অধিদপ্তরের সভাকক্ষে সমন্বয় সভা শেষে এসব কথা বলেন তিনি। দ্রব্যমূল্য নিয়ে নিজেও চাপে আছেন জানিয়ে বলেন, বাজার নিয়ন্ত্রণে চাল আমদানির প্রক্রিয়া চলছে। রাজধানীর বাজারে চালের সংকট না থাকলেও দাম চড়া। ৫৪-৫৫ টাকার নিচে নেই মোটা চালের কেজি। চিকন চালের কেজিতে গুনতে হবে ৭০ টাকার বেশি। সরকারের ভর্তুকি মূল্যে চাল বিক্রি কর্মসূচির পরও দামে লাগাম টানা যায়নি। টিসিবির হিসাবে এক মাসে চালের দাম বেড়েছে ৭%। ইনকাম তো আর বাড়ে নাই, ইনকামের থেকে বাজারের দাম বেশি। চলমান পরিস্থিতিতে কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় সভা করেন খাদ্য উপদেষ্টা। পরে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। জানান, খাদ্য নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না সরকার। সরবরাহ বাড়াতে চালের আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে। বাজারে আমন ধান উঠলে কমবে দাম। আমিও তো আপনাদের মধ্যে মধ্যবিত্ত বাজার, আমি নিজেই বাজার করি, চাপে আছি। তা আমরা আশা করছি যে আমন ফসলটা উঠলে দাম আর একটু কমবে। পাশাপাশি শীতকালীন সবজিটাও কিন্তু অকালীন বৃষ্টির জন্য মার খেয়েছে, সেটাও ওঠা শুরু করবে। আশা করছি দ্রুতই ওঠা শুরু করবে। রোববার থেকে সরকারিভাবে আমন মৌসুমে ধান চাল সংগ্রহ শুরু হচ্ছে বলে জানান খাদ্য উপদেষ্টা। এবার ৩ টাকা বাড়িয়ে প্রতি কেজি ধান ৩৩ ও চালের দাম ৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশকে সরকার ৩,০০০ কোটি টাকার ঋণের নিশ্চয়তা দিয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ বুধবার এ সংক্রান্ত নিশ্চয়তাপত্র ইস্যু করেছে। এখন সরকারি নিশ্চয়তার বিপরীতে বাংলাদেশ ব্যাংক থেকে ৩,০০০ কোটি টাকার ঋণ সুবিধা পাবে আইসিবি। চিঠি অনুযায়ী আইসিবি প্রস্তাবিত ঋণ নিজেদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির জন্য বিনিয়োগ করবে। এই টাকা তারা পুঁজিবাজারে স্থিতিশীলতা আনতে ও উচ্চ সুদে নেয়া তহবিল পরিশোধে ব্যয় করবে। এ ব্যাপারে অর্থ মন্ত্রণালয় নিশ্চয়তা দিয়ে জানিয়েছে, ঋণ বা ঋণের উপর আরোপিত সুদ বা সুদাসল পরিশোধে আইসিবি ব্যর্থ হলে সরকার তা পরিশোধ করবে। তবে বাংলাদেশ ব্যাংক সরকারকে যে মুনাফা দেয় তা থেকে এই ঋণের অপরিশোধিত অংশ বা সুদ সমন্বয় করা যাবে না। সরকারের নীতিমালা সত্ত্বেও অবৈধ পথে মানহীন কসমেটিক্স পণ্য কিভাবে প্রবেশ করছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মিলনায়তনে এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। সেমিনারে বক্তারা আরও বলেন, মানহীন কসমেটিক্স ব্যবহারের কারণে স্কিনের বিভিন্ন ধরনের রোগ হয়, মানুষ অসুস্থ হয়। আমাদের কসমেটিক্সে বিশ্বমানের পণ্য উৎপাদন করে বাজার বাড়াতে হবে। মানসম্মত পণ্য উৎপাদন নিশ্চয়তা করা জরুরি। মানহীন পণ্য কিভাবে কাস্টমস ক্লিয়ারেন্স হয়, এটা সরকারের নীতি নির্ধারকদের বের করতে হবে। দেশে হালাল কসমেটিক্সের ইন্ডাস্ট্রি গড়ে তুলতে হবে বলেও জানান বক্তারা। টানা দ্বিতীয় দিনের মতো সূচক বাড়ল ঢাকার শেয়ার বাজারে। শেষ কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক বেড়েছে ৩৯.৩০ পয়েন্ট। এ সময় লেনদেন হয় ৫৭৬ কোটি টাকার বেশি। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে ৯৮.৯০ পয়েন্ট। বৃহস্পতিবার লেনদেনের শুরু থেকে ইতিবাচক ডিএসইর প্রধান সূচক। প্রথম ১.৫ ঘন্টায় সূচক বাড়ে ৯০ পয়েন্ট। দিন শেষে ডিএসইএক্স সূচক বেড়েছে ৩৯.৩০ পয়েন্ট, অবস্থান করছে ৫,৩৫৫ পয়েন্টে। ডিএসইতে আজ মোট লেনদেন হয়েছে ৫৭৬ কোটি ৩৩ লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে মাত্র ৩ কোটি টাকা। হাত বদলে অংশ নেওয়া ৩৮৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র ২৫৮টির, কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে আছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, দ্বিতীয় এমজেএল বাংলাদেশ এবং তৃতীয় অবস্থানে আছে যমুনা ব্যাংক। শতাংশের দিক থেকে দর বৃদ্ধি তালিকায় প্রথম অবস্থানে আছে ওয়েস্টার্ন মেরিন, দ্বিতীয় আমান ফিড এবং তৃতীয় অবস্থানে আছে খুলনা পাওয়ার। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে ৯৮.৯০ পয়েন্ট, অবস্থান করছে ১৪,৮৮০ পয়েন্টে। লেনদেন হয়েছে ৯ কোটি ১০ লাখ টাকার শেয়ার। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
4 বছর পর ফের চালু হচ্ছে বন্ধ চিনিকল। সব ঠিক থাকলে ডিসেম্বরের মধ্যে রংপুরের শ্যামপুর ও দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকলে উৎপাদন শুরু হবে। এরই মধ্যে কাজ শুরু করেছে চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের টাস্কফোর্স। এদিকে কাল থেকে উত্তরাঞ্চলে আখ মারাই কার্যক্রমও শুরু হচ্ছে। 2020 সালে কুষ্টিয়া, পঞ্চগড়, পাবনা, রংপুর, দিনাজপুরের 6টি চিনিকল বন্ধ করে দেওয়া হয়। আখ সংকট ও লোকসানের অজুহাত দেখায় আওয়ামী লীগ সরকার। তবে অভিযোগ আছে মূল কারণ ছিল এস আলম গ্রুপকে এসব মিল লিজ দেয়া। সমঝোতা স্মারকও হয় প্রতিষ্ঠানটির সাথে। তবে সরকার পতনের পর বাতিল হয় চুক্তি। বন্ধ মিলগুলো চালুর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে প্রধান উপদেষ্টা কার্যালয়ে প্রতিবেদন দিয়েছে টাস্কফোর্স। অনুমোদন পেলেই খুলবে রংপুরের শ্যামপুর ও দিনাজপুরের সেতাবগঞ্জ সুগার মিল। সেতাবগঞ্জ এবং শ্যামপুর চিনিকল চালানোর জন্য আগ্রহ প্রকাশ করেছি। শিল্প মন্ত্রণালয় যথেষ্ট আমাদেরকে সহযোগিতা করতেছে। আমরা প্রধান উপদেষ্টা মহোদয়ের দপ্তরের অনুমোদন পেলেই আমরা এটা শুরু করে দেব। চিনি শিল্প বাঁচাতে বন্ধ সব মিল দ্রুত চালুর দাবি শ্রমিকদের। পাশাপাশি আখের দাম বাড়ানোরও তাগিদ তাদের। প্রধান উপদেষ্টার কাছে আমার আকুল আবেদন একজন চিনি পরিবারের পক্ষ থেকে, যাতে বন্ধ মিলগুলা যেন আবার চালু করে। আমরা চাচ্ছি যেন মিলটা আরও বেশি চলে এবং মিলটা সুষ্ঠুভাবে চলে। দেশে বেসরকারি কোনো চিনিকল নেই। রাষ্ট্রায়ত্ত 15টি চিনি শিল্প কর্পোরেশনের অধীনে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের পাহাড়তলীতে সরকারি চাল ও গম নিয়ম বহির্ভূতভাবে বাজারজাত করার অভিযোগে একটি গুদাম সিলগালা করেছে যৌথ বাহিনী। ভোরে বিশেষ অভিযানে খাজা ভান্ডার নামে গুদামটিতে এই অভিযান চালানো হয়। পাহাড়তলী থানার ওসি আবুল আজাদ জানান, অভিযানে গুদামটিতে প্রায় 30 টন চাল ও গম পাওয়া গেছে। খাদ্য অধিদপ্তর থেকে সংগ্রহ করা এসব চাল ও গম আলাদা বস্তায় ঢুকিয়ে বাজারজাত করার চেষ্টা হচ্ছিল। বিষয়টি খতিয়ে দেখতে কৃষি বিপণন অধিদপ্তর যাচাই বাছাই করবে বলেও জানান তিনি। অভিযানের পর গুদামটি সিলগালা করে রাখা হয়েছে। নিত্যপণ্যের পাশাপাশি অস্থিরতা আলুর বাজারেও। খুচরা বাজার পর্যন্ত গিয়ে প্রতি কেজি আলুর যৌক্তিক সর্বোচ্চ দাম 46 টাকা, অথচ কৃষক থেকে ক্রেতা পর্যন্ত 5 বার হাত বদলের পর সেই আলু বিক্রি হচ্ছে 70 টাকায়। আর মাঝখানের অসাধুদের তৎপরতা বন্ধের কঠোর পদক্ষেপ না থাকায় যা ধীরে ধীরে লাগামহীন। কৃষি বিপণন অধিদপ্তরের হিসাবে প্রতি কেজি আলুর উৎপাদন খরচ 12 থেকে 13 টাকা। এরপর হিমাগার ভাড়া, পরিবহন সহ সব খরচ বাদ দিয়ে খুচরায় আলুর যৌক্তিক দাম সর্বোচ্চ 46 টাকা। অথচ কৃষক থেকে মজুতদার, ফরিয়া, আড়তদার, পাইকারি ও খুচরা ব্যবসায়ী হয়ে সেই আলু কিনতে হচ্ছে 70 টাকায়। পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের দাবি, আলু সংরক্ষণকারী ব্যবসায়ী ও হিমাগারের ফরিয়া ব্যবসায়ীরাই নিয়ন্ত্রণ করে আলুর দাম, যদিও বিষয়টি স্বীকার করতে চান না কেউই। অনেক সময় দেখা যায় যে তাদের ইএমআই তো হয়তো করতে পারে, এটা করলেও করতে পারে। 200 থেকে 300 টাকা লাভ করলে যথেষ্ট, কিন্তু তারা করতেছে একটা বস্তা থেকে মিনিমাম 1500 থেকে 2000 টাকা পর্যন্ত লাভ করতেছে। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো ও সরকারের কঠোর নজরদারি বাড়ানো হলে আলুর দাম নিয়ন্ত্রণে আনা সম্ভব বলছেন ব্যবসায়ী ও ক্রেতারা। যারা যারা মাল আপনার স্টক করে বড় বড় ব্যবসায়ী, এনাদের কারসাজির কারণেই আপনার মনে করেন আপনার এই বাজারে আর কি জিনিসপত্রের দাম বাড়ে। সরকার যদি সিন্ডিকেটটা ভাঙতে পারে তাহলে হয়তো একটু কমতে পারে, নিয়ন্ত্রণে আসতে পারে। আলুর বাজার নিয়ন্ত্রণে হিমাগার থেকে বাজার পর্যন্ত অভিযান চালানো সবসময় সম্ভব হয় না। তবে কঠোরভাবে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ভোক্তা অধিকারের কর্মকর্তা। বাজারে ক্রাইসিস সৃষ্টি করে তারপরে অতিরিক্ত মুনাফা করব, এই ধরনের অপরাধ পেলে দেখা যাবে যে আমরা হিমাগার বন্ধ করার চেষ্টা আমরা সুপারিশ করব, হিমাগার বন্ধ করার সুপারিশ করব, পাশাপাশি তাদেরকে হয়তো বা দণ্ড দেওয়ারও চেষ্টা করব। জেলায় পাকড়ি, কার্ডিনাল সহ অন্তত 30 জাতের আলুর আবাদ হয়। গতবার 53,215 হেক্টর জমিতে উৎপাদন হয়েছে 12,24,000 মেট্রিক টন আলু। জেলার 42টি হিমাগারে ধারণ ক্ষমতা 3,93,620 মেট্রিক টন। জজিফ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। 3 মাস বন্ধের পর শুক্রবার থেকে চালু হচ্ছে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন। গত 5 আগস্ট ছাত্র আন্দোলনের সময় বন্ধ হয়ে যায় ঢাকা সিরাজগঞ্জ রুটের একমাত্র ট্রেনটি। এতে ভোগান্তিতে পড়েন নিয়মিত যাত্রীরা। আমরা সিরাজগঞ্জবাসী, ব্যানারে ট্রেন চালু ও জেলার পুরাতন রেল স্টেশনগুলো সচলের দাবি জানিয়েছে এলাকার মানুষ।
ব্রিটিশ আমলে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ নদী বন্দর সিরাজগঞ্জ থেকে কলকাতা পর্যন্ত বসানো হয় রেল লাইন। শহরের মধ্যে হরিপুর, রায়পুর বাজার ও বাহিরগোলায় স্থাপন হয় 4টি রেল স্টেশন। এসব স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে চলাচল করত 20 থেকে 25টি ট্রেন। উত্তর ও দক্ষিণবঙ্গ থেকে ট্রেন এসে সিরাজগঞ্জ বাজার স্টেশনে পৌঁছাতো যমুনার ঘাটে। যমুনা সেতু চালুর পর রাজশাহী, খুলনা থেকে সরাসরি ঢাকায় চলাচল করে ট্রেন। এসব ট্রেন সিরাজগঞ্জে না আসায় অকেজো হয়ে পড়েছে বেশিরভাগ রেল লাইন। সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী একমাত্র সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনও জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলনের সময় বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন জেলার মানুষ। ট্রেনের যে যোগাযোগ ব্যবস্থা এই দিক থেকে আমরা অত্যন্ত বঞ্চিত, পুরোটাই আমরা প্রচণ্ড দুর্ভোগের শিকার। আমরা চাই যে দ্রুত ট্রেনটা চালু করে দিক, ট্রেনটা আসুক। আমাদের সিরাজগঞ্জে অনেক যাত্রীদের সমস্যা দিচ্ছে। আমরা সিরাজগঞ্জবাসীর ব্যানারে ট্রেন চালুর দাবিতে আন্দোলন করেছে এলাকার মানুষ। এছাড়া পুরাতন রেলপথ চালু করে শহরের মধ্য দিয়ে ট্রেন চলাচলের দাবি তাদের। সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি চালুর দাবি এবং পাশাপাশি পুরাতন ঐতিহ্যকে রক্ষা করার জন্য রায়পুর হয়ে বাজার স্টেশন হয়ে বাহিরগোলা দিয়ে পুরাতন বগুড়া রোডের দিকে যাবে, এটা আমাদের একটা দাবি। রেলওয়ে কর্মকর্তারা জানান, শীঘ্রই ঢাকার সাথে সিরাজগঞ্জের ট্রেন আবারও চালু হচ্ছে। আগামী 15 নভেম্বর থেকে সিরাজগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে চলাচলকারী ট্রেনটি সিরাজগঞ্জ এক্সপ্রেস পুনরায় চালু হবে। সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালু হলে যাত্রীদের ভোগান্তি কমার পাশাপাশি পণ্য পরিবহন ও বাণিজ্যের সুযোগও তৈরি হবে বলে বলছেন তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আওয়ামী লীগ সরকারের সময় কুইক রেন্টালে বিদ্যুৎ কেনায় সংশ্লিষ্টদের দায় মুক্তির আইনকে অবৈধ বলে রায় দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে অবৈধ ঘোষণা হয়েছে মন্ত্রীর একক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাও। বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ এক রিটের শুনানি শেষে এমন রায় দেন। এতে সরকারি কেন্দ্রগুলোকে পুরোদমে উৎপাদন চালু রাখতেও বলা হয়েছে। শুধু গত অর্থবছরেই বিদ্যুৎ কেন্দ্রগুলোর ক্যাপাসিটি চার্জ ছিল 32,000 কোটি টাকা। এর বেশিরভাগই গেছে কুইক রেন্টালে। উৎপাদন হোক বা না হোক, চুক্তি অনুযায়ী প্রতি বছর এভাবেই ক্যাপাসিটি চার্জ বাবদ খরচ হাজার হাজার কোটি টাকা। এ নিয়ে তীব্র সমালোচনার পরও আইনটির 9 ধারায় দায়মুক্তির সুযোগ থাকায় এতদিন নেওয়া যায়নি কোনো পদক্ষেপ। তবে এবার আওয়ামী লীগ সরকারের করা ওই আইনের 2টি ধারাকে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। যে বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি হচ্ছে, এই চুক্তির ব্যাপারে কোনো আদালতে প্রশ্ন করা যাবে না, মামলা তোলা যাবে না, চ্যালেঞ্জ করা যাবে না। ওই জন্য আদালত বলেছে যে 9 ধারা যেটা আদালতের এখতিয়ার রহিত করেছে, এই ধরনের কোনো আইন সংবিধানের অধীনে হতে পারে না। এছাড়া ওই আইনের 6-এর 2 ধারায় বিদ্যুৎ কেনা নিয়ে যে কোনো সিদ্ধান্ত গ্রহণে মন্ত্রীর একক ক্ষমতা দেয়াকে অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে। 6-এর 2 ধারায় যেটা বলা ছিল যে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী কোনো পাবলিক টেন্ডার ছাড়া, কোনো উন্মুক্ত টেন্ডার ছাড়া উনি ইচ্ছামতো কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তি করতে পারে। রিটকারী আইনজীবীর অভিযোগ, লুটপাটের সুযোগ দিতে আইন করে সংশ্লিষ্টদের দায়মুক্তি দেওয়া হয়েছিল। 100 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র সে 20 মেগাওয়াট সাপ্লাই দিচ্ছে, কিন্তু 100 মেগাওয়াটেরই টাকা পাবে। অর্থাৎ এটা লুটপাটের বিশেষ বিধান আইন হয়ে গেছে। রায়ের নির্দেশনা অনুযায়ী কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোর সঙ্গে করা চুক্তি পুনর্মূল্যায়ন বা বাতিল করতে পারবে সরকার। একই সঙ্গে সরকারি কেন্দ্রগুলো পেয়েছে পুরো মাত্রায় উৎপাদনের সচল রাখার নির্দেশ। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেনাপোল স্থলবন্দরে নতুন আধুনিক ভেহিকেল কার্গো টার্মিনালের উদ্বোধন করা হয়েছে। সকালে নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন এর উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, নবনির্মিত টার্মিনালে প্রায় 1,500 ট্রাক রাখার ধারণ ক্ষমতা রয়েছে। পাশাপাশি বন্দর সেবা ভবন, ইউটিলিটি ভবন, ফায়ার স্টেশন, আধুনিক টয়লেট কমপ্লেক্স, বিশ্রামের ব্যবস্থা সহ অন্যান্য অবকাঠামো সুযোগ সুবিধাও রয়েছে। এছাড়া যাত্রী সেবায় বেনাপোলে দ্রুত আধুনিক প্যাসেঞ্জার টার্মিনাল নির্মাণ করার কথা জানান তিনি। এটা বড় ধরনের একটা টার্মিনাল হবে, দরকার হলে 1 কিলোমিটার বিস্তৃত হবে। সেখানে বসার জায়গা, খাওয়ার জায়গা, পানীয় ব্যবস্থা সবকিছু থাকবে।
ঢাকার ধামরাইয়ে ব্যাটারি তৈরির কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানাটি বন্ধের নির্দেশ দেয়, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। সকালে ধামরাইয়ের বেলিশ্বরে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমির নেতৃত্বে কারখানাটিতে অভিযান চালানো হয়। পরিবেশ অধিদপ্তর জানায়, অনুমোদনবিহীন জিয়াংসু স্টোরেজ লিমিটেড নামে লেড অ্যাসিড ব্যাটারি তৈরির কারখানাটিতে বর্জ্য শোধনাগার ছিল না। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছিল। বন্ধ করে দেয়া কারখানাটিতে পরিবেশের ছাড়পত্র পুনরায় পরিচালনা না করার জন্য নির্দেশ দেওয়া হয়। এছাড়া একই এলাকায় কয়েকটি ইটভাটার অভিযান চালিয়ে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।